গ্রামের বাইরে একটা ছোট হোটেল ছিল, যার মালকিন একজন মহিলা ছিল যে সব সময় নিজের মুখ লুকিয়ে রাখত। গ্রামের কোনো ব্যক্তি ওখানে মোটেই যেত না, কারণ পুরো দিন আর রাত ওই মহিলা ঘরে ঘরে গিয়ে খাবার ডেলিভারি করতে যেত। কিন্তু একদিন শানু ওকে হোটেলের ঠিক পাশে নিজের একটা হোটেল খুলে দিল। শানু সকালে লোকেদেরকে হোটেলের খাবার খাওয়াতো আর রাতে বাড়িতে ফুড ডেলিভার করত। ও ডেলিভারি করার জন্য চঙ্গু আর মঙ্গু দুজন লোককে রেখেছিল। কিছুদিন পরে সব লোকেরা শানুর হোটেলে যেতে লাগলো আর মহিলার হোটেলটা খালি খালি হয়ে গেল। ওর থেকে কেউ ফুড ডেলিভারি নিত না। মহিলাটা শানুর ওপরে খুব রেগে যেতে লাগলো। এক রাতে শানু নিজের হোটেলে টাকা গুনছিল। তখনই ও দরজার সামনে একটা ছায়া দেখতে পেয়ে গেল। আরে কে ওখানে? আরে কেউ কিছু বলছে না কেন? হোটেল বন্ধ হয়ে গেছে, কাল সকালে এসো। আস্তে আস্তে ওই ছায়াটা বড় হতে লাগলো আর শেষে ওই মহিলা দরজা দিয়ে ভেতরে আসে। শানু ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায়। ও তুমি? বলো কি নিতে এসেছো? তোমার প্রাণ। কি? আরে পাগল নাকি তুই? এখন যা, কাল সকালে কথা বলবো। তোমার হোটেলটা বন্ধ করো, না হলে প্রাণে মরবে। শানু ভয় পেয়ে বলল, তুই একা মেয়ে, আমাকে মারবি? যা যা, আমি করব না বন্ধ। শানুর কথা শুনে মহিলাটা খুব রেগে গেল আর ও নিজের ঘোমটা সরিয়ে নিজের আসল চেহারা শানুকে দেখালো। ওর চেহারা খুবই কুৎসিত আর মারাত্মক লাগছিল। আস্তে আস্তে ওর গোটা শরীর ভয়ঙ্কর হয়ে যেতে লাগলো আর ওই মহিলা একটা ডাইনিতে বদলে গেল। ওই ডাইনিকে দেখে শানু ভয়ে পালাতে লাগলো। ডাইনি ওর পিছু করলো। শানু রান্নাঘরে গিয়ে লুকিয়ে পড়ল। ডাইনি ওকে খুঁজে হাওয়ায় উছলে দিল আর মাটিতে পটকে দিল। লোকেদের খাবার খাওয়ানোর খুব শখ তোমার, তাই না? এবার তুমি নিজেও খাও। ডাইনি খুব রাগের মাথায় ছিল। ও রান্নাঘরে যত খাবার পড়েছিল সব শানুকে খাওয়ানো শুরু করে দিল। যেভাবে যেভাবে খাবার শানুর পেটে যাচ্ছিল, ওর পেট ফুলে যেতে লাগলো। কিছুক্ষণ পর শানু খাওয়ার জন্য মানা করতে লাগলো, কারণ ওর পেট খুব ফুলে গেছিল। কিন্তু ডাইনি ওকে জবরদস্তি খাইয়ে যাচ্ছিল। শেষে শানুর পেট এত ভরে গেল যে ও একদম হঠাৎ ফেটে গেল। শানুর রক্ত আর শরীরের টুকরো গোটা রান্নাঘরে ছড়িয়ে পড়ল। অনেক রক্ত আর খাবার ডাইনির মুখে গিয়ে পড়ল আর ও সেই অবস্থায় জোরে জোরে হাসতে লাগলো। চঙ্গু আর মঙ্গু নিজের নিজের সাইকেলে খাবার ডেলিভারি করার জন্য গ্রামের দিকে এগোচ্ছিল। তখনই ওরা হঠাৎ সামনে থেকে একটা ছায়া আসতে দেখতে পেল। চঙ্গু এটা দেখে ভয় পেয়ে গেল। আরে সামনে ভূত, চল আমরা ফিরে যাই এখান থেকে। আবে ভূত নয়, গ্রামের কেউ হবে হয়তো। খাবার কতক্ষণে আসবে সেটা জিজ্ঞেস করতে এসেছে হবে, চল। দুজনেই আগে এগোতে লাগলো। ওই ছায়াটাও ওদের সামনে আসতে লাগলো। কিছুক্ষণ পর ওই ছায়াটা হঠাৎ কোথাও উধাও হয়ে গেল। এইবারে চঙ্গু আর মঙ্গু দুজনেই ভয় পেয়ে যায়। দুজনেই মাঝখানে থেমে যায়। ভাই মঙ্গু, এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? আরে আমিও বুঝতে পারছি না এসব কি হচ্ছে। ওরা দুজন ওখানেই মাঝ রাস্তায় দাঁড়িয়েছিল আর হঠাৎ করে ওপর থেকে সেই মহিলা ওদের সামনে থেকে উড়ে উড়ে নিচে এলো। চঙ্গু ভয় পেয়ে চিৎকার করতে লাগলো।
চুপ করো। এইসব খাবার আমাকে দিয়ে দাও আর পালিয়ে যাও এখান থেকে। না না, আমরা দেব না, এগুলো গ্রামবাসীদের, আর মালিক আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকেও আমাদের মালিকের কাছে পাঠাতে হবে। চঙ্গু যাই হোক করে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু মঙ্গু পালাতে পালাতে নিচে পড়ে যায়। ডাইনি মঙ্গুকে মারার জন্য সামনে এগোলো। ডাইনি মঙ্গুকে হাওয়ায় তুলে দিল আর দুটো সাইকেল ওর ওপর ছুঁড়ে মারল। এই কারণে মঙ্গুর খুব আঘাত লাগলো, কিন্তু মরেনি। ওকে জ্যান্ত দেখে ডাইনি আবার দুটো সাইকেল ওর উপরে ছুঁড়ে দেয় আর ওকে আধমরা করে দিল। মঙ্গুর শরীর থেকে খুব রক্ত বেরোতে লাগলো, আর শেষে ডাইনি মঙ্গুকে প্রাণে মারার জন্য ওকে একটা পাথরের ওপর ছুঁড়ে দিল। মাথায় আঘাত লাগার কারণে মঙ্গু ওখানেই মরে গেল। ডাইনি সব খাবার নিল আর এক এক করে ওকে দেখতে লাগলো। এই গ্রামের লোকেরা আমার খাবার না নিয়ে এই শানুকে বেঁচেছিল, এবার তোমাদেরকে এই খাবার খাওয়াতেই হবে। ডাইনি সব খাবার মাটিতে রেখে দেয় আর হাত দুটোকে তার উপরে রেখে জাদু করতে লাগলো। আস্তে আস্তে ডাইনির হাত থেকে ধোঁয়া বেরোতে লাগলো আর সেটা পুরো খাবারের ওপর ছড়িয়ে পড়লো। এটা দেখে ডাইনি জোরে জোরে হাসতে লাগলো। এবার হবে মজা। ডাইনি সেই সব খাবার নিয়ে গ্রামে এলো আর একটা ঘরের সামনে এসে পৌঁছয়। ও দরজা খটখট করতে লাগলো। একটা লোক ওই দরজাটা খুলে দেয়। সে ওই মহিলাকে দেখে অবাক হয়ে যায়। কিন্তু আমি তো তোমার কাছ থেকে নয়, শানুর কাছ থেকে খাবার অর্ডার করেছিলাম। এটা সেই হোটেল থেকেই এনেছি, শুধু আমি দিতে এসেছি। ওই লোকটা খাবার নিয়ে ভেতরে চলে গেল, আর সেইভাবেই ওই ডাইনি আবার মহিলার রূপ নিয়ে একটা একটা ঘরে গিয়ে খাবার দিতে লাগলো। যতজন লোক খাবার অর্ডার করেছিল ওরা সবাই খাবার খেয়ে যা ঘুমোলো, তো সকালে আর উঠলই না, কারণ ওই ডাইনি ওই খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। ওই দুর্ঘটনার পরে সবাই ওই ডাইনির হোটেল থেকে খাবার অর্ডার করা বন্ধ করে দিল। কথায় বলে যে যদি কোনো দেবতা দেবীর অভিশাপ তোমার উপরে লেগে যায়, তাহলে পূজা পাঠ করে সেটা থেকে খুব সহজে মুক্ত হওয়া যেতে পারে, কিন্তু যদি কোনো শয়তানের অভিশাপ তোমাকে জেঁকে ধরে, তাহলে সেটা থেকে বেরোনো অনেক বেশি কঠিন হয়ে যায়। এরকমই একটা শয়তানের অভিশাপ গুনা নামের গ্রামকে জেঁকে ধরেছিল। উত্তরী এলাকায় একটা পাহাড় ছিল, আর তার ঠিক নিচে এই গুনা নামের গ্রামটা ছিল। গ্রামের সবাই খুব খুশিতে ছিল, জমিতে ফসলও খুব ভালোভাবেই হচ্ছিল, চারিদিকে আনন্দের পরিবেশ ছিল। কিন্তু এক রাতে যখন পুরো গ্রাম গভীর ঘুমে ঘুমোচ্ছিল, তখন গ্রামের পেছনে পাহাড় হঠাৎ করে নড়তে লাগলো। সবাই ভাবলো যে ভূমিকম্প হচ্ছে, আর এর কারণে সবাই ভয় পেয়ে গেল। কিন্তু এরকমটা মোটেই ছিল না। ওই পাহাড় একটা শয়তানের কারণে এত বেশি নড়ছিল যে নিজের বছরের ঘুম পুরো করে জাগবে জাগবে করছিল। সব গ্রামবাসীরা কি হয়েছে এটা দেখার জন্য জমা হয়ে গেল। পাহাড় ভাঙতে লেগে গেছিল, আর তার পাথর নিচে গ্রামের ঘর বাড়িতে এসে পড়ে যাচ্ছিল। আস্তে আস্তে করে অর্ধেক পাহাড় নিচে পড়ে গেল, আর গ্রামবাসীরা কিছুই বুঝতে পারছিল না আসলে এইসব কেনই বা হচ্ছে। হঠাৎ পাহাড়ের নড়াচড়া আর পাথরের পড়াটা বন্ধ হয়ে গেল, কিন্তু পাথরের নিচে পড়ে যাওয়ার কারণে গ্রামের মধ্যখানে একটা অনেক বড় গর্ত তৈরি হয়ে গেছিল।
আর সবাই ঘাবড়ে গিয়ে ওই পাহাড়ের দিকে দেখে যাচ্ছিল। হঠাৎ ওই পাহাড়ের ভেতর থেকে কোনো জন্তুর চিৎকারের আওয়াজ শোনা গেল, আর তারই সাথে সাথে একটা অনেক বড় আগুনের গোলা বাইরে ছুঁড়ে দেওয়া হলো। ওই আগুনের গোলা সোজা গিয়ে গ্রামের জমিতে পড়ে গেল, আর সব ফসল পুড়তে লাগলো। সব গ্রামবাসীরা জমির দিকে দৌড়তে লাগলো, কিন্তু ততক্ষণে পাহাড়ের ভেতর থেকে একটা আওয়াজ এলো, দাঁড়াও! সব গ্রামবাসীরা আবার পাহাড়ের দিকে মুড়ে গেল। ওদের ঘুরে তাকাতেই পাহাড়ের ভেতর থেকে একটা বিশাল আকারের সাপ বাইরে বেরোতে লাগলো। ওই সাপ এত মোটা আর বিশাল ছিল যে পুরো পাহাড়টাকে গিলে ফেলতে পারত। ওই সাপকে দেখে সব গ্রামবাসীরা থরথর করে কাঁপতে শুরু করলো। ওই সাপ আস্তে আস্তে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে পুরো গ্রামকে নিজের ঘেরায় আনতে লাগলো। ওর শরীরের নিচে অনেকগুলো ঘর আর জমি নষ্ট হয়ে যাচ্ছিল। ওই সাপটা পুরো গ্রামটাকে ঘিরে নিল আর আবার পাহাড়ের ওপরে চলে গেল। তবুও ও নিজের মুখ গ্রামবাসীদের দিকে করলো আর নিজের লাল চোখ দেখিয়ে বলতে লাগলো, আজ থেকে তোমরা সবাই আমার গোলাম। যেমনটা আমি বলবো তেমনটাই তোমাদের করতে হবে। আজ থেকে কারোর গ্রামে আসা আর গ্রাম থেকে বাইরে যাওয়া বন্ধ। আর কাল থেকে রোজ একটা করে মানুষ আমার খাবার হিসেবে চাই। যদি কোনো ভুল হয় তাহলে পুরো গ্রামে আমি সর্বনাশ করে দেব। এইটুকু বলে সে নিজের মুখ থেকে আগুনের গোলা বার করলো আর একটা বাড়িতে ছেড়ে দিল। ওই পুরো বাড়িটা মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। আর একটা কথা, গ্রামের লোক যেন একদম শেষ না হয়, এটা তোমাদের দায়িত্ব। সেই দিনের পর গ্রামের যেন একেবারে নকশাই বদলে গেল। ওই সাপের কারণে পুরো গ্রামকে অভিশাপ লেগে গেছিল, আর বাকি সব গ্রামবাসীরা ওই গ্রামকে অভিশপ্ত গ্রাম বলে ডাকতে লেগেছিল। গ্রামের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। অনেক লোক তো রোগ আর খিদের জ্বালায় মরে যাচ্ছিল, আর যারা বেঁচে যাচ্ছিল তারা সাপের শিকার হয়ে চলেছিল। এই সাপের কারণে গ্রামের লোকেদের সংখ্যা কম হয়ে যাচ্ছিল। সেই জন্য গ্রামবাসীরা প্রত্যেক বছর অনেক বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য সিদ্ধান্ত নিল, কিন্তু এতেও অনেক মহিলা নিজেদের প্রাণ হারাচ্ছিল। অনেক বছর কেটে গেল আর ওই পুরো গ্রামটা একটা মরুভূমির মতো শুকনো হয়ে গেছিল। গ্রামে একজনও মহিলা বেঁচে ছিল না যারা বাচ্চাদের জন্ম দিতে পারত। শুধু কয়েকজন পুরুষ আর পুরোহিত বেঁচে ছিল। ব্যাস আর কয়েকদিন বেঁচে আছে, আর তারপরে আমরা সবাই মরে যাব। আরে পুরো গ্রামটাকে গিলে ফেলেছে এই শয়তানটা। পুরোহিত বাবু, এই অভিশাপের কি কোনো উপায় নেই? না, নেই। আমি অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু কিছু লাভ হয়নি। কিছু তো উপায় থাকবে পুরোহিত বাবু, এখানে সবাই মরে যাচ্ছে। এই শয়তান জবে থেকে জেগেছে তবে থেকে গ্রামে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। এই কথাটা শুনে পুরোহিতের হঠাৎ কিছু মনে পড়ল, আর সে বলতে লাগলো, হয়তো একটা রাস্তা এখনো বেঁচে আছে। কোন রাস্তা? একদিন যখন আমি কুয়ো থেকে জল ভরে নিয়ে যাচ্ছিলাম তখন আমার হাত থেকে কলসি পড়ে গেছিল, আর সেই জল গড়িয়ে গড়িয়ে ওই সাপের শরীরের নিচে চলে গেছিল। আর জল লাগা মাত্রই ওর শরীরের ওই অংশটা পড়ে গেছিল। মানে আমরা যদি ওর গায়ে জল ঢালতে পারি ও পুড়ে যাবে? হয়তো তাই। তাহলে চলে এক্ষুনি। আরে আরে থামাও, আমাদের কাছে অত বেশি জলই নেই। ওর পুরো শরীরকে জ্বালানোর জন্য আমাদের বৃষ্টির জল দরকার। ও ঠিক কথা বলছে। আমি একটা যজ্ঞ করছি, দেবতা দেবীর কাছে প্রার্থনা করছি যে দয়া করে আমাদের গ্রামে যেন বৃষ্টি দেয়। পুরোহিত নিজের যজ্ঞ শুরু করে দিল। যেভাবে যেভাবে যজ্ঞ শুরু হতে লাগলো আকাশে কালো মেঘ ছেয়ে গেল। গ্রামের সবাই আশার চোখে ওপরের দিকে দেখতে থাকলো।
কিছুক্ষণ পর বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেল। বিদ্যুতের আওয়াজ শোনা মাত্রই ওই শয়তানটা জেগে ওঠে আর ও দেখল যে গ্রামবাসীরা যজ্ঞ করছিল। ও খুব বেশি রেগে গেল। এটা তোমরা মোটেই ঠিক করনি, এবার তোমরা সব কটা এক এক করে মরবে। ওই সাপ যজ্ঞের কাছে যেতে লাগলো আর ওর আগুনের গোলা ওই যজ্ঞে ফেলে দিল। ওই গোলার কারণে পুরো যজ্ঞ নষ্ট হয়ে গেল, কিন্তু আকাশে এখনো বিদ্যুৎ আওয়াজ দিচ্ছিল। ওখানে সবাই ভয় পেয়ে পালাতে লাগলো। ওই সাপ ওই মানুষদেরকে খাওয়ার জন্য তাদের পেছনে যেতে লাগলো, কিন্তু এতক্ষণে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আর দেখতেই দেখতে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। সাপের পুরো শরীর বৃষ্টির জলে পড়তে শুরু হলো। সাপ যন্ত্রণায় জোরে জোরে চিৎকার করতে লাগলো। ওর এই আওয়াজ শুনে গ্রামের সব লোক ভয় পেয়ে গেল। জ্বলনের কারণে ওই সাপ পাহাড়ের ভেতরে যেতে লাগলো। তাকে এভাবে যেতে দেখে গ্রামের সবাই খুব খুশি হয়ে গেল। বৃষ্টি থেমে গেল আর গুনা গ্রামের অভিশাপ চিরকালের জন্য শেষ হয়ে গেল। একদিন এক ফরেস্ট অফিসার অমরনাথ আর দীপ তিনজনে ফরেস্ট অফিসে বসেছিল। অমরনাথ আর দীপ, তোমরা দুজন এই এলাকার সবথেকে বেস্ট শিকারী। আমি তোমাদের রেকর্ড চেক করেছি আর সেই জন্যই তোমাদের এখানে ডেকে আনা হয়েছে। তোমাদের সাহায্য চাই আমাদের। এই জঙ্গলে নেগড়েদের বড্ড উপদ্রব বেড়েছে আর ওদের কোনো সাধারণ নেগড়ে বলে মনে হয় না, একটু অদ্ভুত প্রকৃতির। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, কাজ হয়ে যাবে। কাল সকালের মধ্যে সমস্ত নেকড়ে শেষ হয়ে যাবে। কিন্তু এই কাজটা আপনিও তো করতে পারেন, আমাদের কি প্রয়োজন? আরে তোমরা বুঝতে পারছো না, আমরা হলাম সরকারি লোক আর সেই জন্য আমাদের এই জঙ্গলের কোনো পশু হত্যা করার অধিকার নেই। ঠিক আছে, কিন্তু এর টাকা? কাজ হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে। হঠাৎই দীপের চোখ অফিসারের বাঁ হাতের ওপর পড়ল। সেখানে সে দেখতে পেল কোনো পশুর থাবার আঁচড়ের চিহ্ন। এইভাবে কে আঁচড়েছে আপনাকে? কোন জঙ্গলি প্রাণীর সামনে পড়ে গেছিলেন আপনি? আরে না না, এটা তো ওই শুধু প্র্যাকটিস করার সময় লোহার তারে কেটে গিয়েছিল, সেটারই দাগ থেকে গিয়েছে। অফিসারের উত্তর শুনে দীপ খুব একটা বিশ্বাস করল না, কারণ ওই আঁচড়ের চিহ্নটা জঙ্গলি পশুর বলেই মনে হচ্ছিল। কথা শেষ হবার পরেই অমরনাথ আর দীপ সেখান থেকে চলে গেল। সেই রাতেই অমরনাথ আর দীপ শিকার করবার জন্য জঙ্গলের দিকে রওনা হলো। তারা দুজনেই গাড়ি করে ঘন জঙ্গলের অভিমুখে রওনা হলো। অমরনাথ গাড়ি চালাচ্ছিল আর দীপ তার পাশে বসেছিল। আরে এত কিসের তাড়াহুড়ো বলতো? আমরা কি শিকার করতে সকালে যেতে পারতাম না? না, সকালে শিকার করে কোনো আনন্দই নেই। আরে এতে আনন্দের কি আছে? আর এমনিতেই রাতে কত বিপদ। আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা এটা যে এই জঙ্গল আর এখানে থাকা পশুরা আমাদের জন্য নতুন। কোনো বিপদের আশঙ্কা নেই। রাতের বেলায় সব বন্য পশুরা ঘুমিয়ে পড়ে আর তখনই ওদের শিকার করা সহজ হয়। আর সকালবেলায় ওই সমস্ত পশুরাই সজাগ থাকে, আর সেই জন্যই আমাদের তখন বিপদের আশঙ্কা থাকবে। সেসব তো ঠিক আছে, কিন্তু যদি কোনো পশু এই সময় জেগে থাকে তাহলে? তাহলে আবার কি? তাকেও সারা জীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। তুই তো দেখছি কথায় কথায় ভয় পেয়ে যাচ্ছিস। চুপ কর, কিচ্ছু হবে না। দীপ খুব ভয় পেয়েছিল। অমরনাথ জঙ্গলের একেবারে মাঝখানে গিয়ে তার গাড়ি থামালো আর দুজনেই গাড়ি থেকে নেমে দাঁড়ালো। জঙ্গল খুব ঘন আর গভীর ছিল, সেজন্য চাঁদের আলো তাদের কাছে খুব একটা পৌঁছচ্ছিল না। অমরনাথ গাড়ি থেকে দুটো বন্দুক বার করল আর একটি দীপের হাতে ধরিয়ে দিল আর বলল, এই নে বন্দুক,
এতে গুলি ভরা আছে। যদি কোনো নেকড়ে দেখিস তাহলে সোজা গুলি করে দিবি। সকালের মধ্যে কাজ শেষ করতে হবে। আর হ্যাঁ, এবার তুই ভয় পাওয়া বন্ধ কর। আমি তো আছি তোর সঙ্গে। চল এখন। অমরনাথ আর দীপ জঙ্গলের গভীরে হাঁটতে লাগলো। হঠাৎই তারা একটা নেকড়ের চিৎকারের আওয়াজ কানে শুনতে পেল। দীপ সেই আওয়াজ শুনে একটু ভয় পেয়ে গেল, কিন্তু অমরনাথ সেই ডাকের আওয়াজ শুনেই খুব খুশি হলো। মনে হচ্ছে আমরা এসে গেছি। চল গিয়ে নেকড়েদের শিকার করি। অমরনাথ দৌড়ে সামনে এগিয়ে গেল। দীপও তার পেছনে পেছনে দৌড়তে লাগলো, কিন্তু অমরনাথ অত্যন্ত জোরে দৌড়ে অনেকটা এগিয়ে গেল। অমরনাথ, আরে ভাই আমার জন্য দাঁড়া। অমরনাথ! দীপ হঠাৎ করে দাঁড়িয়ে পড়ল। সে অমরনাথকে কোথাও দেখতে পাচ্ছিল না। সে ওখানে দাঁড়িয়েই অমরনাথকে ডাকতে লাগলো। অমরনাথ! অমরনাথ! ভাই কোথায় তুই? অমরনাথ! অনেক দূর থেকে অমরনাথের সাড়া সে পেল। আরে আমি এখানে আছি, তাড়াতাড়ি এগিয়ে চলে আয়। দীপ ভয় পেয়ে এক পা করে সামনের দিকে ক্রমশ এগোতে লাগলো। আর ঠিক তখনই হঠাৎই তার সামনে একটা নেকড়ে এসে হাজির হল। সেই নেকড়েকে দেখে দীপ ভয়েতে তার বন্দুকটাকেও তুলতে পারল না, কারণ সেটা কোনো সাধারণ নেকড়ে ছিল না। সেই নেকড়েটি অন্যান্য নেকড়েদের তুলনায় অনেকটাই বড় ছিল। সব থেকে ভয়ঙ্কর ব্যাপার যেটি ছিল তা হলো ওর দুটি মাথা ছিল। দেখতে ভয়ঙ্কর লাগছিল। ভয়ের চোটে দীপের হাত থেকে তার বন্দুকটি পড়ে গেল। আরে এর তো দুটো মাথা। এরকম নেকড়ে আগে আমি কখনো দেখিনি। দেখতেও পাবি না, কারণ আমি এই জঙ্গলেই থাকি। নেকড়ের মুখ থেকে কথা শুনতে পেয়ে দীপ আরো ভয় পেয়ে গেল। তুমি কথাও বলতে পারো? আর আমরা শুধু মানুষ খাই। নেকড়ের এই কথা শুনে দীপ ওখান থেকে দৌড়তে লাগলো। নেকড়েও তার পেছনে ধাওয়া করলো। এদিকে অমরনাথ তার বন্দুক হাতে নিয়ে সাবধানে হাঁটছিল। আর হঠাৎই সে দীপের ভয়ার্ত চিৎকার শুনতে পেল। অমরনাথ পেছন ফিরে তাকালো। দীপ, কি হয়েছে তোর? কোথায় আছিস? যেদিক থেকে দীপের গলা পেয়েছিল সে সেই দিকে দৌড়তে লাগলো। হঠাৎ অনেক নেকড়ের কান্নার শব্দ সে শুনতে পেল। সামান্য ভয় পেলেও তাও সে দৌড়তে লাগলো। রাস্তার মধ্যে সে দীপের পড়ে থাকা বন্দুকটিকে দেখতে পেল। জানি না দীপ কোথায় চলে গেল। দীপ! দীপ! অমরনাথ আবার দৌড়তে লাগলো। সে দৌড়তে দৌড়তে হঠাৎই পা পিছলে মাটিতে আছাড় খেয়ে পড়ল। পেছন দিকে তাকিয়ে সে যা দেখল, ভয়ের চোটে তার শ্বাস বন্ধ হয়ে এলো। মাটিতে অনেকটা রক্ত পড়েছিল, আর পাশেই রক্তাক্ত হয়ে দীপের পোশাক। তখনই হঠাৎই পেছনের ঝোপ থেকে সে কিছু আওয়াজ পেল। পেছন ফিরে সে তাকিয়ে দেখল চারটে লাল চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে সে তার বন্দুক তুলে ওই চোখগুলোর দিকে তাক করে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা, তাহলে তোরাই হলি সেই নেকড়ে। বাইরে আয়। সেই চারটে লাল চোখ যে মুহূর্তে ঝোপ থেকে বেরিয়ে এলো তা দেখে অমরনাথ ভয়ে কাঁপতে লাগলো। ওই দুটো মাথাওয়ালা বড় নেকড়েটাকে দেখে অমরনাথের মুখ থেকে কোনো শব্দই বেরোলো না। ওই নেকড়েটির দুটো মুখ থেকে রক্ত ঝরে পড়ছিল। সে অমরনাথের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। অমরনাথ সঙ্গে সঙ্গে তার দিকে গুলি চালালো, আর সেই গুলি একটা সাধারণ পাথরের মতো ওই নেকড়ের পেটে গিয়ে লাগলো আর ছিটকে মাটিতে পড়ে গেল। সে তখন দ্বিতীয়বার গুলি করল, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। তোমার এই খেলনা দিয়ে আমার কিছুই হবে না। নেকড়ের সেই ভয়ঙ্কর আওয়াজ শুনে অমরনাথ
ভীষণভাবে ভয় পেয়ে গেল আর তার হাত থেকে বন্দুকটা নিচে পড়ে গেল। নেকড়ের কাছে সে তখন তার নিজের প্রাণ ভিক্ষা করতে লাগলো। আমাকে যেতে দাও, এরপর থেকে আর কোনোদিনও আমি এই জঙ্গলে আসবো না। এই জঙ্গলে কেউ শিকার করতে কখনোই আসতে পারে না, আর তুই এত দূর চলে এলি। আমায় বল, আমায় মারার জন্য তোকে এখানে কে পাঠিয়েছে? ওই ফরেস্ট অফিসার পাঠিয়েছে। ওই অফিসারকে তো কালকেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু ও বেঁচে পালিয়ে গেল। আমি ভেবেছিলাম আমার ভয়ে ও আর এই জঙ্গলে কখনোই আসবে না, কিন্তু আমি ভুল ছিলাম। কোনো ব্যাপার নয়, তোর পরে ওকেও আমি মেরে ফেলবো। তার মানে ওই অফিসার আগে থেকেই তোমার ব্যাপারে জানতো, তারপরে ও আমাদের এখানে মরার জন্য পাঠিয়েছে। কাল আমি ওর হাতের মধ্যে একটা আঘাত করেছিলাম, কিন্তু ও পালিয়ে গিয়েছিল। আজ ওর বাড়িতে গিয়ে ওকে শেষ করে দেব। নেকড়েটি সামনের দিকে ক্রমশ এগিয়ে এলো আর সে অমরনাথের বুকের উপর তার থাবা দিয়ে দুবার আঘাত করল। অমরনাথের কান আর মুখ দিয়ে রক্ত বেরিয়ে এলো। নেকড়েটি তখন অমরনাথের পেটটাকে তার দাঁত দিয়ে চিরে দিল আর অমরনাথ সেই মুহূর্তে মারা গেল। নেকড়েটার দুই মুখ দিয়ে রক্ত ঝরে পড়তে লাগলো। হঠাৎ চারপাশের ঝোপগুলো নড়ে উঠল, অনেকগুলো লাল চোখ দেখা গেল। তোমরা সবাই একে খাও, ততক্ষণ আমি ওই অফিসারের ব্যবস্থা করছি। আজকের পরে কেউই আমাদের জঙ্গলের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। এইটুকু বলেই নেকড়েটি ওখান থেকে দৌড়ে চলে গেল আর অনেকগুলো তারই মতন দেখতে নেকড়ে পাশের ঝোপগুলো থেকে বেরিয়ে এসে অমরনাথের দেহটাকে খেতে লাগলো। এদিকে ফরেস্ট অফিসার তার নিজের ঘরে আরাম করে শুয়েছিল। হঠাৎই সেই ঘরের দরজা খুলবার আওয়াজ পেল আর তার ঘুম ভেঙে গেল। দরজাটা খুলে যেতেই সে দেওয়ালেতে ওই নেকড়ের ছায়া দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল। নেকড়েটি রাগে ওই অফিসারের দিকে ক্রমশ এগিয়ে গেল। অফিসার সঙ্গে সঙ্গে টেবিলের ওপর পড়ে থাকা বন্দুকটি তুলে নিয়ে নেকড়েটির দিকে গুলি চালালো। ভুলে গেছো নাকি তুমি অফিসার? এই খেলনা আমার কিচ্ছু করতে পারবে না। নেকড়ে এক লাফে অফিসারের ওপর ঝাঁপিয়ে পড়ল আর এক থাবার আঘাতেই তাকে মেরে দিল। অফিসারকে মারবার পর নেকড়ে আনন্দে চিৎকার করে উঠল। ওই ঘটনার পর ওই জঙ্গলের দিকে যে কোনো মানুষ যেতে ভয় পেত, কিন্তু ক্ষুধার্ত হলে ওই নেকড়েগুলি মানুষের বসতিতে এসে মানুষদের হত্যা করে খেত।